গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ বায়োলজি এই চ্যাপ্টারের থিওরিজ কন্ট্রিবিউটিং টু মডার্ন বায়োলজি এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা দ্য সেল থিওরি, জিন থিওরি, হোমিওস্টেসিস, ইভলিউশন আর এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো নিয়ে আলোচনা করব। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে থাকছে। আগের ক্লাসে আমরা জাস্ট একটা ধারণা দিয়েছিলাম। এই যে ৪টা থিওরি যে রয়েছে, এই ৪টা থিওরির জাস্ট নাম বলেছিলাম। এখন এই নাম ৪টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটাতে। তো দ্য সেল থিওরি, আমাদের মডার্ন বায়োলজিতে গিয়ে অনেকগুলো থিওরি রয়েছে। তার মধ্যে প্রথম গিয়ে সেল থিওরি, তারপর জিন থিওরি, হোমিওস্টেসিস আর থিওরি অফ ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। তো এর মধ্যে সেল থিওরিটা সবার আগে চলে আসছে। দ্য সেল থিওরি ইজ দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল অর্গানিজমস। তাহলে সকল অর্গানিজমের স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল বেসিক ইউনিট হচ্ছে গিয়ে সেল। দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল অর্গানিজমস। প্রতিটা অর্গানিজমের স্ট্রাকচারের ফাংশনের বেসিক ইউনিট হচ্ছে সেল। The cell theory states that all living things are made of one or more cells or the secretions of those cells. তাহলে সেল থিওরির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? সেল থিওরির মাধ্যমে বোঝা যাচ্ছে যে যত লিভিং থিং রয়েছে সবারই একটা বা একটার বেশি সেল রয়েছে। সবাই সেল দিয়ে তৈরি, কেউ একটা সেল দিয়ে তৈরি, কেউ অনেকগুলো সেল দিয়ে তৈরি। দ্য সিক্রেশনস অফ দোজ সেলস, এই সেলগুলোর সিক্রেশন হচ্ছে গিয়ে সেল থিওরির পার্ট। এরপর আমরা আসি গিয়ে এক্সাম্পলে। সেল থিওরিতে কি কি এক্সাম্পল আমরা পাচ্ছি? শেল অ্যান্ড বোন আর বিল্ট বাই সেলস ফ্রম সাবস্টেন্সেস দ্যাট দে সিক্রেট ইনটু দেয়ার সারাউন্ডিংস। আচ্ছা, তাহলে শেল অ্যান্ড বোন এরা সেল দিয়ে তৈরি। এই সেলগুলোর সাবস্টেন্স থাকে ফ্রম সাবস্টেন্সেস দ্যাট দে সিক্রেট ইনটু দেয়ার সারাউন্ডিংস। তাহলে শেল অ্যান্ড বোন তারা তৈরি শুধু সেল দিয়ে তৈরি হয় না, ওই সেল থেকে কিছু সাবস্টেন্স সিক্রেটেড হয়। সেই সিক্রেটেড হওয়া সাবস্টেন্সগুলো তাদের আশেপাশে থাকে এবং এটা কিন্তু একটা ম্যাট্রিক্স তৈরি করে। এই ম্যাট্রিক্সের মধ্যে সেলগুলো থাকে, মিলে তারা শেল বা বোন তৈরি করছে। আচ্ছা, সেলস কাম ফ্রম সেলস দ্যাট অলরেডি এক্সিস্ট। ব্যাপারটা অনেক সুন্দর যে সেল থেকে সেল তৈরি হয়, যেমন মানুষ থেকে মানুষ হয়, এরকম সেল থেকে সেল হয়। সেল ছাড়া সেল কখনো তৈরি হয় না, তাই না? সেল থেকেই নতুন একটা সেল তৈরি হবে। আচ্ছা, দ্যাট ইজ ডু নট সাডেনলি অ্যাপিয়ার ফ্রম নোয়ার। তারা কখনোই গিয়ে আকাশ থেকে টপকায় পড়ে না। একটা সেল থেকে আরেকটা সেল এইভাবে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, in organisms that are made of many cells called multicellular organisms, every cell in the organism's body derives from the single cell that results from a fertilized egg. In organisms that are made of many cells called multicellular organisms, every cell in the organism's body derives from the single cell that results from a fertilized egg. তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে অর্গানিজমগুলো অনেকগুলো সেল দিয়ে তৈরি, অর্থাৎ যে অর্গানিজমগুলো মাল্টিসেলুলার অর্গানিজম, তাদের প্রতিটা সেল অর্গানিজমস বডি ডিরাইভস ফ্রম দ্য সিঙ্গেল সেল দ্যাট রেজাল্টস ফ্রম এ ফার্টিলাইজড এগ। ওই সিঙ্গেল সেলটার নাম জাইগোট। মানে একটা ফার্টিলাইজড এগ, মানে একটা এগ আছে, সেই এগে একটা স্পার্ম ঢুকলো, ফার্টিলাইজড হয়ে গেল, ফার্টিলাইজেশন হলো, এখানে একটা জাইগোট তৈরি হলো। এই যে সিঙ্গেল একটা সেল, একটা জাইগোট, এই জাইগোট থেকে তো পরে সেল ডিভিশনের মাধ্যমে অনেক সেল তৈরি হলো, সেলগুলো মিলে একটা অর্গানিজম তৈরি করলো, মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে এই মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে যত সেল আছে সব সেলেরই কিন্তু অরিজিন ওই সিঙ্গেল সেলটা, ওই ফার্টিলাইজড এগটা, ফার্টিলাইজড ওভামটা। আচ্ছা, জিন থিওরিতে চলে আসি এখন আমরা। অ্যান অর্গানিজমস ট্রেটস আর এনকোডেড ইন দেয়ার ডিএনএ, the large molecule or macromolecule that holds the instructions needed to build cells and organisms. তাহলে একটা অর্গানিজমের ট্রেটস সেটা ডিএনএর মধ্যে ইনকোড করা থাকে। একটা অর্গানিজম ট্রেটস মানে কি? ট্রেটস মানে বৈশিষ্ট্য। একটা অর্গানিজমের যে বৈশিষ্ট্যগুলো, তার শরীরের যে বৈশিষ্ট্যগুলো, প্রপার্টিসগুলো, বিভিন্ন ফিচার্সগুলো, এগুলো কিন্তু ডিএনএর মধ্যে ইনকোডেড থাকে। যে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা ডিএনএর মধ্যেই কোড করা থাকে।
ডিএনএ হচ্ছে একটা লার্জ মলিকিউল, যেটাকে ম্যাক্রোমলিকিউলও বলা হয়। এই ম্যাক্রোমলিকিউল কি করে? এই ম্যাক্রোমলিকিউল হচ্ছে সেল তৈরি করার বা অর্গানিজমকে তৈরি করার যে ইনস্ট্রাকশনগুলো দরকার, ওই ইনস্ট্রাকশনগুলো কোড করা থাকে ডিএনএর মধ্যে। আচ্ছা, DNA makes up the genes of an organism. Traits are passed on from one generation to the next by way of these genes. Information for how the organism appears and how its cells work come from the organism's genes. আচ্ছা, ডিএনএ ডিএনএ হচ্ছে গিয়ে জিনস, একটা অর্গানিজমের জিন তৈরি করে। ডিএনএ থেকে দিয়ে একটা অর্গানিজমের জিন তৈরি হয় এবং ট্রেটস অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে চলে যায়, সেটা কিভাবে যায়? সেটা যায় হচ্ছে এই জিন আকারে। জিন হচ্ছে একেকটা জিন একেকটা বৈশিষ্ট্য বহন করে। ওই জিনগুলোই এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যায়। ইনফরমেশন ফর হাউ দ্য অর্গানিজম অ্যাপিয়ার্স অ্যান্ড হাউ ইটস সেলস ওয়ার্ক কাম ফ্রম দ্য অর্গানিজমস জিনস। একটা অর্গানিজমের জিন থেকে সেটা হচ্ছে আসবে যে একটা অর্গানিজম সে কিভাবে তার অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে, তাকে দেখতে কিরকম লাগবে এবং তার সেলগুলো কিভাবে কাজ করবে, এইগুলো কিন্তু এই প্রতিটা ব্যাপার কিন্তু অর্গানিজমের জিন থেকেই আসছে। আচ্ছা, although the appearance and cell function of the organism may change due to the organism's environment, the environment doesn't change its genes. দেখো, একটা অর্গানিজমের অ্যাপিয়ারেন্স অর্থাৎ সে দেখতে কেমন হচ্ছে, তার সেল ফাংশনগুলো কিরকম, তার সেল কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো কিন্তু চেঞ্জও হইতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। কিভাবে? ওই অর্গানিজমসের এনভায়রনমেন্টের কারণে, আশেপাশের পরিবেশের কারণে অর্গানিজমের অ্যাপিয়ারেন্স, তার সেলের ফাংশন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। দ্য এনভায়রনমেন্ট ডাজন্ট চেঞ্জ ইটস জিনস, এখানে কিন্তু জিন চেঞ্জ হয়নি, জিন যেমন ছিল তেমনই আছে, কিন্তু এনভায়রনমেন্টের যে একটা প্রভাব, ওই প্রভাবের কারণে ওই অর্গানিজমের মধ্যে তার অ্যাপিয়ারেন্সের একটা পরিবর্তন আসছে, তার সেল ফাংশনের মধ্যে একটা পরিবর্তন আসছে। আচ্ছা, the only way that genes can change in response to a particular environment is through the process of evolution in populations of organisms. ওকে, এখানে কি বলতেছে যে একটা জিনকে চেঞ্জ করার একমাত্র ওয়ে হচ্ছে ইন রেসপন্স টু আ পার্টিকুলার এনভায়রনমেন্ট ইজ থ্রু দ্য প্রসেস অফ ইভলিউশন ইন পপুলেশনস অফ অর্গানিজম। আচ্ছা, ইভলিউশনের প্রসেসের মাধ্যমে জিনের কিন্তু চেঞ্জ আসে। তাহলে একটা অর্গানিজমের জিনকে আমি চেঞ্জ করতে চাই, সেটা কিভাবে করব? সেটা কিন্তু ইভলিউশনের মাধ্যমে হবে। এটা অনেক ধীরে ধীরে হয়, এই প্রসেসটা ইভলিউশনের মাধ্যমে এই প্রসেসটা হবে এবং এটা কিন্তু ইন পপুলেশনস অফ অর্গানিজমে একটা পপুলেশনের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। তাহলে একটা জিনকে চেঞ্জ করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। সেইটা জিন সহজে চেঞ্জ হয় না, চেঞ্জ হলেও সেটা খুবই ধীরে ধীরে হবে। ইভলিউশনের প্রসেস কত ধীরে হয় সেটা আমরা সকলেই জানি। তো এইখানে জিনের চেঞ্জ করাটা তাহলে অনেক লম্বা একটা প্রসেস। আচ্ছা, হোমিওস্টেসিস is the ability of an organism to control its body functions in order to uphold a stable internal environment even when its external environment changes. দেখো, হোমিওস্টেসিস মানে হচ্ছে গিয়ে একটা জিনিসকে স্টেবল রাখা, স্ট্যাটিক রাখা। হোমিওস্টেসিস যেমন ছিল তেমন রাখা। হ্যাঁ, আমাদের বডির টেম্পারেচার সেটা যেমন আছে তেমন রাখাকেই হচ্ছে হোমিওস্টেসিস বলে। আমাদের ব্লাডের পিএইচ সেটা যেমন আছে তেমন রাখাকেই হোমিওস্টেসিস বলে। আমাদের শরীরের মধ্যে যেই ইলেকট্রোলাইট যেই ঘনত্বে আছে, আমাদের শরীরের মধ্যে অনেক ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, ক্লোরাইড, ফসফরাস, অনেক ধরনের ইলেকট্রোলাইট রয়েছে। যেই ইলেকট্রোলাইট যেই কনসেন্ট্রেশনে থাকার কথা, ওইটাকে ওই কনসেন্ট্রেশনে রাখাটাই হচ্ছে হোমিওস্টেসিস। তাহলে হোমিওস্টেসিস হচ্ছে গিয়ে একটা অর্গানিজমের সেই যে অ্যাবিলিটি দিয়ে ওই অর্গানিজম হচ্ছে বডি ফাংশনকে কন্ট্রোল করতে পারে in order to uphold a stable internal environment। ওই যে আমাদের ভিতরে যে এনভায়রনমেন্ট, বিভিন্ন ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বা ব্লাডের হচ্ছে গিয়ে পিএইচ, আমাদের বডির হচ্ছে টেম্পারেচার, সব কিছুকে কন্ট্রোল করতে পারবে আমাদের অর্গানিজম। সেটাকেই হচ্ছে কি বলা হচ্ছে স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্টকে সে
মেনটেন করছে, এটাই কিন্তু হোমিওস্টেসিস ইভেন হোয়েন ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ। এবং এখানে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ব্যাপারটা কোনো সমস্যা হবে না, ইন্টারনাল এনভায়রনমেন্ট যেমন ছিল স্টেবল ছিল সেরকম স্টেবলই থেকে যাবে। আচ্ছা, অল লিভিং অর্গানিজমস পারফর্ম হোমিওস্টেসিস। ফর এক্সাম্পল, সেলস মেনটেন আ স্টেবল ইন্টারনাল অ্যাসিডিটি পিএইচ। তাহলে সেলসের একটা স্টেবল পিএইচ রয়েছে। তারপর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস তারা কিন্তু একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করে চলে। এই কথাগুলো কিন্তু আমি আগের স্লাইডে তোমাদেরকে উদাহরণ হিসেবে বলেছিলাম যে একটা লিভিং অর্গানিজম সে কিভাবে হচ্ছে হোমিওস্টেসিস পারফর্ম করে, সে কি করে হোমিওস্টেসিসের বেলায় সে কি কাজ করছে। সে হচ্ছে সেলকে মেনটেন করছে, সেলের পিএইচকে মেনটেন করছে, একটা স্টেবল পিএইচ মেনটেন করছে। হ্যাঁ, ইন্টারনাল অ্যাসিডিটিকে সে মেনটেন করে রাখছে, যেমন 7.4 পিএইচ থাকে ব্লাডের মধ্যে, এই 7.4 এর আশেপাশে রেঞ্জেই সবসময় রাখা হয় ব্লাডকে। হ্যাঁ, এইটা কিন্তু হোমিওস্টেসিসের কারণে হচ্ছে। তারপর ওয়ার্ম ব্লাড বা যাদের হচ্ছে কি যারা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ যাদের টেম্পারেচার স্টেবল থাকে, একটা নির্দিষ্ট টেম্পারেচার যারা বজায় রাখতে পারে, ওইসব প্রাণীর ওরা যে টেম্পারেচার বজায় রাখছে, একটা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার যে তারা মেনটেন করছে, এটাও কিন্তু হোমিওস্টেসিসের ফলেই তারা করতে পারছে। Homeostasis is a term that is used also used when talking about the environment. হ্যাঁ, এনভায়রনমেন্ট নিয়ে যখন কথা বলা হয় হোমিওস্টেসিস টার্মটা কিন্তু তখনও ইউজ করা হয়। আচ্ছা, ফর এক্সাম্পল, দ্য অ্যাটমসফিয়ারিক কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড অন আর্থ হ্যাজ বিন রেগুলেটেড বাই দ্য কনসেন্ট্রেশন অফ প্লান্ট লাইফ অন আর্থ বিকজ প্লান্টস রিমুভ মোর কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য ডে লাইট hours than they emit to the atmosphere at night. এখানে একটা জিনিস খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড, আমাদের পৃথিবীতে যে কার্বন ডাই অক্সাইড আসছে, সেই কার্বন ডাই অক্সাইডের যে অ্যাটমসফিয়ারিক কনসেন্ট্রেশন আছে, হ্যাঁ, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু প্ল্যান্ট লাইফ মানে আমাদের পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে তারা কিন্তু এই কনসেন্ট্রেশনটাকে রেগুলেট করে। হ্যাঁ, এটাকে কন্ট্রোল করে, এই কনসেন্ট্রেশনটাকে কমাইতে পারে, বাড়াইতে পারে। কিভাবে? তারা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যাটমসফিয়ার থেকে রিমুভ করে দেয় দিনের বেলা তারা এই কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে খাবার তৈরি করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে গেল না দিনের বেলা অ্যাটমসফিয়ারে। হ্যাঁ, আবার কিন্তু তারা রাতের বেলা আবার হচ্ছে তারা যে রেসপিরেশন করে, রেসপিরেশনের সময় কিন্তু আবার তারা কার্বন ডাইঅক্সাইড এমিট করে অ্যাটমসফিয়ারে। এইভাবে তারা আমাদের পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাকে, কনসেন্ট্রেশনটাকে তারা রেগুলেট করতে পারছে। এই কথাটা কিন্তু আমরা আগের স্লাইডে পড়ছি। হোমিওস্টেসিস ইজ এ টার্ম দ্যাট ইজ অলসো ইউজড হোয়েন টকিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। যেমন প্ল্যান্ট হচ্ছে এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনকেও কিন্তু রেগুলেট করেছে। হোমিওস্টেসিস কিন্তু তাহলে এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি। Evolution by natural selection is the theory that maintains that a population's inherited traits change over time and that all known organisms have a common origin. তাহলে ইভলিউশন কি বলছে? তারা ন্যাচারাল সিলেকশনের কথা বলছে। এই থিওরিতে বলা হচ্ছে যে একটা পপুলেশনের মধ্যে যেই স্পিসিসগুলো আছে বা যে ইন্ডিভিজুয়ালগুলো আছে, অর্গানিজমগুলো, তারা যেই ট্রেটগুলো পেয়েছে, তারা যেই বৈশিষ্ট্যগুলো পেয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু তাদের একটা কমন অরিজিন রয়েছে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আমরা চিন্তা করি, দেখব যে প্রতিটা অর্গানিজমের একটা কমন অরিজিন রয়েছে। মনে হবে যেন তারা সবাই এক জায়গা থেকেই সৃষ্টি হয়েছে, তারা সবাই কোনো একটা আদি জীব থেকে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু ইভলিউশনের আসলে মেইন থিমটা। দিস থিওরি ইনিশিয়ালি ডিসক্রাইবড বাই চার্লস ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন এই থিওরিটা নিয়ে এসেছিলেন। ডিসক্রাইবস হোয়াই অর্গানিজমস মাস্ট অ্যাডাপ্ট টু দেয়ার এনভায়রনমেন্টস। হ্যাঁ, তিনি ডিসক্রাইব করেছিলেন যে অর্গানিজমরা কেন অর্গানিজমদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করা উচিত বা করতে হবে তাদেরকে। কোনো অর্গানিজম যদি এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে না পারে, অভিযোজন করতে না পারে, সে কিন্তু মারা যাবে। হ্যাঁ, সে কিন্তু বেঁচে থাকতে পারবে না। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে ওই যে 4টা থিওরির কথা বলেছিলাম, মডার্ন বায়োলজির 4টা থিওরি, এই 4টা থিওরি সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাস সম্পর্কে, তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর তোমাদের এতক্ষণ তোমরা আমাদের সাথে থেকেছো, গুরুকুলের সাথে থেকেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।